বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার মিথ্যা দলিল আর বয়ান তৈরি করেছে ফ্যাসিস্ট সরকার, অভিযোগ নেতাদের। পাম্পে পাম্পে জ্বালানি তেলের জন্য হাহাকার, দীর্ঘ সময় অপেক্ষায় গ্রাহকের চরম ভোগান্তি। সরবরাহ স্বাভাবিক থাকলেও মজুত করে সংকট সৃষ্টির অভিযোগ মন্ত্রী। কুমিল্লায় সড়কে একই পরিবারের 4 জনের মৃত্যুতে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে মাতম। অবহেলা আর অনিয়মের কারণে এই পদ্মায় বাসডুবি, ফেরিতে ওঠার সময় নামানো হয় না যাত্রী। এবং কৃষক কার্ড নিয়ে স্বপ্ন বুনছেন কৃষক, মিলবে ভর্তুকি, ঋণ সহ 10 সুবিধা। আওতায় আসবে 1,65,00,000 পরিবার। পহেলা বৈশাখ উদ্বোধনের অপেক্ষা, চলছে তথ্য সংগ্রহ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাকি। স্বাধীনতার মিথ্যা দলিল আর বয়ান তৈরি করেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ, কিন্তু দালিলিকভাবে প্রমাণিত জিয়াউর রহমানের ঘোষণায় স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। একথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের শীর্ষ নেতারা। বলেন, 25 মার্চ কাল রাতে রাজারবাগে পাক হানাদার বাহিনী দ্বারা গণহত্যা শুরু হয়। এরপর চট্টগ্রাম থেকে মেজর জিয়াউর রহমানের হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিয়ে স্বাধীনতার ঘোষণা করেন। সেই ঘোষণাকে অস্বীকার করে স্বাধীনতা দিবসকে অস্বীকার করার ইতিহাস সৃষ্টি করেছে আওয়ামী লীগ। শেখ হাসিনা একটি দলিল প্রণয়ন করলেন, বললেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মার্চের 25 তারিখের দিবাগত রাত পার হওয়ার পরে 26 তারিখে তিনি ওয়্যারলেস মেসেজের মাধ্যমে চট্টগ্রামে কোনো একজনকে বার্তা দিলেন বাংলাদেশের স্বাধীনতার, এবং সেই দলিলটা পঞ্চদশ সংশোধনীতে একটা তফসিল হিসাবে সংবিধানে ধারণ করা হলো। এটা ইতিহাসের সাথে সাংঘর্ষিক। বাংলাদেশের স্বাধীনতা মিথ ও দলিল নামে একটি গবেষণাধর্মী পুস্তক প্রকাশ পেয়েছে, মাসুদুল হক সম্ভবত সাংবাদিক। সেই পুস্তকে সমস্ত গবেষণার লিপিবদ্ধ করা হয়েছে কাদের সাক্ষাৎকার আওয়ামী লীগের তৎকালীন নেতৃবৃন্দ। আওয়ামী ফ্যাসিবাদী শক্তি কখনোই কোনো কৃতিত্ব কাউকে দিতে রাজি না, সবকিছু তাহার পিতার কৃতিত্ব। কালোবাজারি এটাকে নষ্ট করে দিচ্ছে, তারা অতিরিক্ত তেল নিয়ে কালোবাজারে বিক্রি করছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষতি করার চেষ্টা করছে। আমি এই কথাটা এই জন্য বলছি, আপনারা সচেষ্ট থাকতে হবে যার যার জায়গা থেকে। ছুটির দিনও রাজধানী সহ দেশের বিভিন্ন জেলার ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য হাহাকার। পাম্পগুলোতে ছিল যানবাহনের দীর্ঘ লাইন, চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকের। এমন পরিস্থিতিতে তেলের দাম না বাড়ায় সরকার প্রতিদিন 167 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। আর মন্ত্রীর দাবি, কালোবাজারিদের মজুতের কারণেই ভোগান্তি বেড়েছে। কোনো পাম্প বন্ধ আবার সচল, কোনো পাম্পে এভাবে লিখে রাখা হয়েছে জ্বালানি তেল সংকটের কথা। রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে চোখে পড়ছে এমন দৃশ্য। যেসব পাম্পে তেল মিলছে সেখানে লেগে আছে মোটরসাইকেল সহ যানবাহনের লম্বা লাইন। দীর্ঘ সময় অপেক্ষা করেও চাহিদা মতো তেল না পাওয়ায় বেকায়দায় চালকরা। নিরুপায় পাম্প কর্তৃপক্ষ বলছেন, যোগান পেলে সরবরাহ করছেন তারা। সব জায়গায় স্টিকার লাগায় রাখছে যে অকটেন নাই, ডিজেল নাই। আমি গাড়ি চালাইলে কিছু টাকা আমার ইনকাম হইতো, সেখান থেকে এত ইনকাম হচ্ছে না, বসে আছি শুধু তেলের জন্যই। বলতেছে যে তেল নাই, ওই ওনাদের গাড়ি নাকি ডিপোতে আছে, ডিপো থেকে কখন রিফিল হয় কখন আসে বলতে পারতেছে না। গাড়ি সকালবেলা একটা আসছে, কিছুক্ষণ আগে একটা আসছে, আশা করি এতে হয়ে যাবে আমাদের। ঢাকার মতো জ্বালানি তেলের তীব্র সংকটে বন্দরনগরী চট্টগ্রামও। অধিকাংশ পাম্পে বিক্রি বন্ধ, কোথাও মিললেও সরবরাহ করা হচ্ছে সীমিত পরিমাণে। দ্রুত সংকট নিরসনের দাবি ভুক্তভোগীদের। আমি কালুরঘাট থেকে আইছি, পথে যতগুলো পাম্প পাইছি 7-8টা পাম্প পাইছি, কোনো পাম্পে তেল নাই। দেশের বিভিন্ন জেলাতেও পরিস্থিতি কম বেশি একই রকম। তেল সংগ্রহ করতে পাম্পে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় শত শত গাড়ি। সুযোগ বুঝে প্লাস্টিকের বোতলে করে চড়া দামে পেট্রোল অকটেন বিক্রির অভিযোগ উঠেছে। কোথাও সীমিত পরিসরে পাওয়া গেলেও অধিকাংশ পাম্পেই তেল নেই। সবাই বলতেছে তেল আছে, কিন্তু শুধু পাম্পে আসলেই দেখা যায় তেল নাই। জানতে পারছে তেল দিচ্ছে, কিন্তু আইসা দিয়ে তেল বন্ধ করে দিচ্ছে। এমন পরিস্থিতিতে সিরাজগঞ্জে সাংবাদিকদের জ্বালানি মন্ত্রী বলেন, কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে। আর যশোরে প্রতিমন্ত্রী জানান, প্রতিদিন জ্বালানি খাতে 167 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। তেল সরবরাহ সবসময় আছে এবং আমি সারা দেশের আমাদের জেলা প্রশাসক, এসপি এদের সাথে কথা বলেছি, তারা মনিটর করছে
তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে। জনগণের দুর্ভোগ যেন কোনোভাবে না বাড়ে এটি নিশ্চিত করতে যে গড়ে প্রতিদিন বর্তমান গণতান্ত্রিক সরকার অর্থাৎ আপনাদের ভোটে নির্বাচিত সরকার প্রায় 167 কোটি টাকা প্রতিদিন জ্বালানির পেছনে ভর্তুকি দিচ্ছে। এদিকে দুপুরে ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে 5,000 টন ডিজেল পৌঁছেছে দিনাজপুর পার্বতীপুর ডিপোতে। ফরহাদুর রহমান, সময় সংবাদ। এই মুহূর্তে রাজধানী বিজয় সরণিতে আছেন রিপোর্টার ওয়ালিউল সাকিব এবং রংপুরে আছেন আব্দুর রশিদ জীবন। শুরুতেই যাচ্ছি সাকিবের কাছে। সাকিব, সাপ্তাহিক যে ছুটির দিন শুক্রবার হওয়ায় আমরা কিন্তু সড়কে তেমন কোনো চাপ দেখতে পাচ্ছি না গাড়ির, কিন্তু সড়কে কোনো চাপ না থাকলেও এই ফিলিং স্টেশনগুলোতে কিন্তু আমরা প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি এবং এখানে বলা যায় যে রীতিমতো যে দীর্ঘ লাইন পড়ে গেছে বাইকের পাশাপাশি গাড়ির যে লাইন রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক দূর পর্যন্ত লাইন চলে গেছে এবং এখানকার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আমি এখানে কিন্তু আমরা দেখেছি যে দুপুর 2টা নাগাদ কিন্তু এখানে তেল না থাকায় কোনো ধরনের তেল দেওয়া হয়নি। তো দুপুর 2টার পর থেকে এখানে তেল সরবরাহ কাজ শুরু হয়। এখানে যখন তেল এসে পৌঁছায় তারপর থেকে কিন্তু বাইক এবং গাড়িতে তেল দেওয়া শুরু হয়। তো সেক্ষেত্রে এখানে যারা লাইনে আছেন এখন পর্যন্ত আমরা দেখেছি যে দুপুর 1টা থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় 4 ঘন্টা কিংবা কারো কারো ক্ষেত্রে 4 ঘন্টা পেরিয়েও কিন্তু তারা লাইনে আছেন, কিন্তু এখনও পর্যন্ত তেলের দেখা পাননি। তবে যারা এখন পর্যন্ত এই লাইন পেরিয়ে তেল নিতে পেরেছেন তারা কিছুটা স্বস্তির কথা জানিয়েছেন, কারণ দীর্ঘ সময় লাইনে থাকতে হলেও তাদেরকে কিন্তু পরিপূর্ণ যে যার যার বাইক পূর্ণ করে কিন্তু তেল দেওয়া হচ্ছে, গাড়ির ক্ষেত্রেও কিন্তু পূর্ণ করে দেওয়া হচ্ছে তেল। তবে আসলে এই একটি স্টেশন কিংবা এরকম আশেপাশের যে বড় বড় স্টেশনগুলোতে এত বেশি ভিড় হওয়ার যে কারণটি সেটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানের আশেপাশে যে ছোট ছোট ফিলিং স্টেশন রয়েছে সবগুলোই কিন্তু বন্ধ রয়েছে এবং যেমনটি বলছিলাম যে যদিও আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার তেমন কোনো চাপ কিন্তু থাকার কথা নয়, তারপরও সে কারণেই কিন্তু আমরা দেখছি যে এখানে চাপটি অতিরিক্ত রয়েছে। এবং এছাড়া একটু জানিয়ে রাখি যে শুধু রাজধানী ঢাকা নয়, সারা বাংলাদেশেই কিন্তু আমরা একই পরিস্থিতি দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত রাজধানী ঢাকার এই যে ট্রাস্ট ফিলিং স্টেশনের যে তেল সংকট কিংবা তেল নিয়ে ভোগান্তির সবশেষ খবর। এই মুহূর্তে আমরা রংপুরে চলে যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী জীবন। সারা দেশের মতো অব্যাহত জ্বালানি সংকটের কারণে কিন্তু রংপুরে যারা চালক রয়েছেন, বিশেষ করে মোটরসাইকেল চালক থেকে গণপরিবহনের চালক, তারা কিন্তু তীব্র ভোগান্তিতে পড়েছেন। এই মুহূর্তে আমি আছি রংপুরের শাপলা তেল পাম্পে। এখানে যেটি দেখছি যে বেলা 12টার পর থেকে কিন্তু এখানে মোটরসাইকেল যে চালকরা রয়েছে তাদের কিন্তু তীব্র লাইন আমরা দেখেছি, কারণ এই পাম্পটি গতকালও কিন্তু তেল না থাকবার কারণে গতকালকে কিন্তু তেল না থাকবার কারণে এই তেল পাম্পটি বন্ধ ছিল এবং আজকে দুপুর নাগাদ আসলে এখানে তেল এসেছে। তেল আসবার পরেই কিন্তু এখানে যানবাহনের যে চালক তাদের কিন্তু আমরা তীব্র জট দেখেছি। বিশেষ করে যদি বলি মোটর বাইক চালক যারা রয়েছেন তারা কিন্তু 12টার পর থেকে এখানে আসছেন এবং তীব্র লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু তেল সংগ্রহ করছেন। এবং বলে রাখি, রংপুর শুধু এটি রংপুর জেলার চিত্র নয়, পুরো রংপুর বিভাগের একই চিত্র। অনেক তেল পাম্প কিন্তু জ্বালানি তেল না থাকবার কারণে সংকটে পড়েছে, যে কারণে অনেক তেল পাম্প কিন্তু বন্ধ রয়েছে। এবং জ্বালানি তেল পাম্প যারা রয়েছে অর্থাৎ ফিলিং স্টেশন মালিকদের সঙ্গে আমার অনেকের সঙ্গে কথা হয়েছে, তারা যেটি বলছেন যে তারা যে চাহিদা সেই চাহিদার তুলনায় তাদের সরবরাহ অনেক কম। যাদের আসলে 9,000 বা 10,000 লিটার জ্বালানি তেল দরকার তারা আসলে 2 থেকে 3,000 লিটার জ্বালানি তেল পাচ্ছেন, যে কারণে আসলে তেল পাম্পগুলোতে এই সংকট তৈরি হয়েছে। এবং আমরা দেখেছি রংপুরের তেল পাম্পগুলোতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোতায়েন করা হয়েছে, অর্থাৎ প্রতিটি তেল পাম্পে কিন্তু 2 থেকে 3 জন করে পুলিশ রয়েছেন যে কোনো ধরনের পরিস্থিতি এড়াতে, বিশৃঙ্খলা এড়াতে। এবং যারা রয়েছে মোটরসাইকেল চালক তাদেরকে কিন্তু একেবারে স্বল্প পরিমাণে তেল দেওয়া হচ্ছে, 200 টাকার বেশি আসলে মোটরসাইকেল চালকদের তেল দেওয়া হচ্ছে না, অকটেন একেবারেই নেই কোনো তেল পাম্পে। এবং গণপরিবহন যেগুলো রয়েছে বাস কিংবা ট্রাক সেগুলোকে কিন্তু 20 থেকে 30 লিটার করে ডিজেল দেওয়া হচ্ছে, এর বেশি কিন্তু দেওয়া হচ্ছে না। এবং তেল পাম্প মালিক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যেহেতু আসলে সরবরাহ সংকট, সে কারণেই তারা এই যে তেলের যে সরবরাহ সেটি আসলে স্বল্প পরিমাণে হলেও সরবরাহ ঠিক রাখবার কারণে তারা আসলে স্বল্প পরিমাণে আসলে তারা এই তেলের যে সরবরাহ সেটি তারা দিচ্ছেন। এবং সব মিলিয়ে যদি বলি রংপুর জেলায় রয়েছে 48টি তেল পাম্প এবং রংপুর সিটি কর্পোরেশন এলাকায় রয়েছে 20টি তেল পাম্প, সবগুলোতেই কিন্তু আসলে একই অবস্থা। তো সব মিলিয়ে এই ছিল রংপুর থেকে সব শেষ। তেল সরবরাহের খবর জানছিলাম রংপুর এবং ঢাকার আসাদগেট থেকে। এদিকে শনিবার থেকে জ্বালানি তেল পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। এক ভিডিও বার্তায় সংগঠনটির আহ্বায়ক জানান, টানা ছুটির কারণে অনেক পাম্প স্বাভাবিক তেল সরবরাহ করতে পারেনি। গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান তিনি। জ্বালানি তেল কিনতে সবাইকে সংযত হওয়ার আহ্বান জানানো হয়। আপনারা প্রয়োজনের অতিরিক্ত তেল কিনবেন না, আর পেট্রোল পাম্পে অযথা হুমড়ি খেয়ে পড়বেন না। বারবার একই কথা বলতেছি, কিন্তু আপনারা কোনোভাবেই সংযত হচ্ছেন না। এখন সরকার বাধ্য হয়ে একটা কঠিন সিদ্ধান্ত নিতে যাবে,
সেটা কারোর জন্য মঙ্গলজনক নয়। একটা সমস্যা হয়েছে, মার্চ মাসে অতিমাত্রায় ছুটি থাকার কারণে আমরা কন্টিনিউয়াস সাপ্লাই নিতে পারিনি, যার ফলে অনেক পাম্প অনেক জায়গায় হয়তো তেল শূন্য হয়েছে। তো এটাকে নিয়ে আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নাই, আগামীকাল থেকে সব কিছু স্বাভাবিক হবে বলে আমি আশাবাদী। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জনের মৃত্যুতে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে চলছে মাতম। স্বজনদের চিরবিদায় জানাতে এসে শোকস্তব্ধ অন্য স্বজনরা, আর পরিবারের সবাইকে হারিয়ে দিশেহারা বেঁচে যাওয়া আবরার। জুমার নামাজের পর জানাজা শেষে লক্ষ্মীপুরে মুফতি আব্দুল মমিনের শ্বশুর বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাদের। ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা হলো না মুফতি আব্দুল মমিন ও তার পরিবারের 4 সদস্যের। একই পরিবারের 4 জনকে বিদায় জানাতে এসে শোকস্তব্ধ স্বজনরা। বৃহস্পতিবার নোয়াখালীর সোনাইমুড়ি থেকে পরিবারসহ ঢাকায় ফিরছিলেন রাজধানী মোহাম্মদপুরের জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার প্রধান মুফতি আব্দুল মমিন। কুমিল্লার বড়িচংয়ে একটি হোটেলে খাবার খেয়ে বের হওয়ার পর মহাসড়কে উঠতে যাচ্ছিল তাদের প্রাইভেট কারটি। এই সময় চট্টগ্রামগামী ইস্টার লাইন পরিবহনের বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে মুহূর্তেই নিভে যায় পরিবারের 4 জন সহ 5 জনের প্রাণ। ময়না তদন্ত শেষে শুক্রবার ভোররাতেই 4 জনের মরদেহ লক্ষ্মীপুর সদর উপজেলার তিতারকান্দি এলাকায় আব্দুল মমিনের শ্বশুরবাড়িতে নিয়ে আসা হয়। ওখানে মারা গেছে। আসর নামাজ পড়ে যখন বের হবে তখনই গাড়িটা উঠার সাথে আর এদিক থেকে এসে স্টালেন ধাক্কা দিচ্ছে। সহ বাগনা সহ আমার 4 জন পরিবারকে হারাইছি। আমরা এর ক্ষতিপূরণ দাবি করি, আর হোটেল মিয়ামি এবং স্টার লাইনকে বন্ধ করার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাই। স্বজনরা জানান, সংঘর্ষের পর বাসটি মাইক্রোবাসটিকে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায়। দুর্ঘটনা থেকে আহত অবস্থায় বেঁচে যায় 12 বছর বয়সী ছেলে আবরার। চিকিৎসা শেষে নানার বাড়িতে নিয়ে আসা হয় তাকে। পরিবারের সবাইকে হারিয়ে দিশেহারা আবরার। গাড়ি নিয়ে যাওয়ার সময় মেন রাস্তা ওঠার সময় বাস এসে ধাক্কা মারে, পরে যে গাড়ি পুরো অর্ধেক পুড়েছে। দাপনের জন্য শোকাহত পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে 25,000 টাকার সহায়তা। এছাড়াও 5 লাখ টাকার সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। আহত হয় এবং যারা নিহত হয়, নিহতদের জন্য সরকার 5 লক্ষ করে টাকা দেওয়া হয়। এটা আবেদনের প্রেক্ষিতে ওনারা পাবে। জুমার নামাজের পর জানাজা শেষে দাফন করা হয় 4 জনকে। মাঝারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবিতে নিখোঁজদের সন্ধানে 3য় দিনের মতো চালানো হয় উদ্ধার কাজ। মরদেহ উদ্ধারে শেষ পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে 2টি তদন্ত কমিটি। বাতিল করা হয়েছে দুর্ঘটনা কবলিত সৌহার্দ্য পরিবহনের রেজিস্ট্রেশন। শুক্রবার সকাল থেকে 3য় দিনের মতো দৌলতদিয়ায় শুরু হয় উদ্ধার কাজ। নদীতে একযোগে অভিযান চালায় ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল। স্পিড বোট নিয়ে পদ্মা নদীর আশপাশের বিভিন্ন এলাকা ঘুরছেন ডুবুরিরা। ঠিক কতজন নিখোঁজ রয়েছে তার নির্দিষ্ট পরিসংখ্যান এখনো অজানা। নদী পারেও ছিল না স্বজনদের ভিড়। ফেরিঘাটে বাস তলিয়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহ উদ্ধারে শেষ পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নেভি এবং ফায়ার সার্ভিস যৌথ উদ্ধার কাজ এখন চলছে, এখন পর্যন্ত চলছে। এবং আমরা যেহেতু 24 ঘন্টা পার হয়ে গেছে, আমরা রাস্ট সাধারণত নিচে থাকার কথা না, আমরা উপরে সার্চ করে দেখতেছি এবং 2টা টিম হয়ে আমরা ভাগ হয়ে একটা ঘটনাস্থলে রেস্কিউ করতেছি, আর একটা আশেপাশে এলাকায় স্পিড বোট দিয়ে আমরা সার্চ করতেছি। এখন পর্যন্ত কোনো লাশ পাই নাই। বুধবার বিকেলে অর্ধশত যাত্রী নিয়ে ফেরিতে ওঠার সময় ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে তলিয়ে যায়। এই ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাতিল করা হয়েছে দুর্ঘটনা কবলিত বাসটির রেজিস্ট্রেশন। ওমর ফারুক, সময় সংবাদ। একগুচ্ছ অবহেলা, দায়িত্বহীনতার নিয়ম ভাঙার নির্মম প্রতিচ্ছবি হয়ে থাকবে দৌলতদিয়া ঘাটের বাস দুর্ঘটনা। প্রতিটি ধাপে নিরাপত্তা নিশ্চিত করার কথা থাকলেও মানা হয়নি কোনো নিয়ম। তাহলে প্রশ্ন, এত অপমৃত্যুর দায় কার? তদন্ত কমিটি কি সত্যিই প্রকৃত কারণ উদ্ঘাটন করবে, নাকি মিলিয়ে যাবে কাগজের স্তূপে? দৌলতদিয়া ফেরিঘাট ঘুরে নুরুল আলম নয়নের তোলা ছবিতে রাইদুল ইসলাম শুভর রিপোর্ট। 25 মার্চ বিকেলের শেষ আলোয় সৌহার্দ্য পরিবহনের অধিকাংশ যাত্রীর জীবন প্রদীপ নিভে যাবে। কে ভেবেছিল? কিন্তু হাই, অনিয়মের বেড়াজালে শেষোত্তক পৃথিবী ছাড়তে হলো তাদের।
দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার তৎপরতা। স্থানীয়দের সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়েন ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরিরা। এক পর্যায়ে বেরিয়ে আসতে থাকে হতভাগ্য যাত্রীদের নিথর দেহ। এ দুর্ঘটনায় স্পষ্ট নিয়ম ভাঙার একাধিক চিত্র। ঘটনাস্থলে ভিডিওতে দেখা যায় বাসটিতেও তখন যাত্রী ছিল, অথচ ফেরিতে যানবাহন ওঠানোর প্রোটোকল অনুযায়ী ঝুঁকিপূর্ণ অবস্থায় যাত্রী নামিয়ে দেওয়া বাধ্যতামূলক। শুধু তাই নয়, ফেরিতে ওঠার আগে লাইফ জ্যাকেট ব্যবহারের নির্দেশনাও মানা হয় না। ঘাটেও ছিল না কোনো নিরাপত্তা বেষ্টনী, ছিল না কোনো শক্ত গার্ডরেল বা জরুরি স্টপার। 2 সপ্তাহ আগে ওই পাশে তেলের ট্রাক পড়ে গিয়েছে। আমরা যেখানে নামা হয় গাড়িগুলা, সেখানে বড় বড় গর্ত থাকে। 2019 সালে দৌলতদিয়া পাটুরিয়া ঘাট উন্নয়ন ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় 1351 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, অথচ 7 বছর পরও তার কোনো কাজ দৃশ্যমান হতে দেখা যায়নি। এই দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা যাচ্ছে যে এই যে সড়কটি সেটি বন্ধ থাকলেও এই সড়ক ধরেই কিন্তু সোজা পথে চলে গিয়েছিল বাসটি, এবং যাত্রী ওঠানামার জন্য যে নিরাপত্তা রাখার কথা হয়েছিল সেটি বিআইডব্লিউর পক্ষ থেকে কোনো কিছুই মানা হয়নি। অভ্যন্তরীণ নৌ চলাচল আইন 2019 অনুযায়ী যাত্রী নিরাপত্তা নিশ্চিতে বিআইডব্লিউটিএ বাধ্য। অ্যাপ্রোচ রোডের ত্রুটি, তদারকির অভাব এবং অব্যবস্থাপনার এই মর্মান্তিক পরিস্থিতি দুর্ঘটনার অন্যতম কারণ। ফেরি লোড হয়ে গেছে, গাড়িগুলো 2টা গাড়ি বেশি ছিল, আপনার সোয়ার তো আর লালন। তখন এই গাড়িগুলো আবার এই কর্তৃপক্ষ তারা বলছে যে আপনারা সাইড করে রাখেন, পরবর্তী ফেরি আসলে আপনারা উঠে যান। তো গাড়ি আর কি আনলোড হতে পারে নাই। দুর্ঘটনার পর 2টি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে সরকার। তবে প্রশ্ন থেকেই যায়, এই কমিটি কি সত্যি দায় নির্ধারণ করবে, নাকি তদন্ত প্রতিবেদনও চাপা পড়বে বরাবরের মতো? স্বজন হারানো দুর্ভাগাদের একটাই চাওয়া, দায়রা যাতে সাজার আওতায় আসে। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, দৌলতদিয়া, রাজবাড়ী। দেশের 3000 কিলোমিটার রেলপথের প্রতি কিলোমিটারে একটি করে লেভেল ক্রসিং, যার মধ্যে 1500-এরও বেশি অবৈধ। বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের প্রয়োজনে রেলের অনুমতি ছাড়াই বানিয়েছে সব ক্রসিং। অবৈধ সব ক্রসিংয়ে নেই ব্যারিয়ার, গেটম্যান কিংবা সিগন্যাল ব্যবস্থা। ফলে উন্মুক্ত এসব ক্রসিং হয়ে উঠেছে মৃত্যুফাঁদ। রেলের লেভেল ক্রসিং নিয়ে নাজমুল সালেহীর 2 পর্বের বিশেষ আয়োজনের আজ দেখুন প্রথম পর্ব। সড়কের মাঝখানে এ যেন মৃত্যুফাঁদ। তীব্র গতিতে ছুটে চলা ট্রেন আর সড়ক পথের বাহন মিলেছে একই মোহনায়। একটু অসতর্কতায় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা, অথচ এখানে নেই কোনো ব্যারিকেড, গেটম্যান কিংবা সিগন্যাল ব্যবস্থা। কোনো সিগন্যাল নাই, কোনো কিছু নেই, হুট করে গাড়ি ঢুকে পড়ে। এখানে প্রায় 20 বছর থেকে গেট নাই, এখানে দুর্ঘটনা প্রায় ঘটে। দেশে 3000 লেভেল ক্রসিং এর মধ্যে 50%-রও বেশি অবৈধ। নিজেদের প্রয়োজনে কারা ব্যক্তি উদ্যোগে এসব গড়ে তুলেছে তা জানা নেই রেলওয়ের। সাইনবোর্ড ঝুলিয়ে যেন সব দায় শেষ। মাঝখানে যায় এরা আটকে পড়লেই ট্রেন তো আসলো, তখন তো আর বাইরের কোনো উপায় নাই। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একটা আপনার গুন্ডি দিয়ে গেছে, এটাও আপনার সময় মতো বাজে না, আপনার গাড়ি যাওয়ার পরে বাজে। অবৈধ এসব উন্মুক্ত লেভেল ক্রসিং এর প্রতিটি মৃত্যুফাঁদ। ট্রেন যাওয়া আসার সময় স্থানীয় জনগণ হাতের ইশারায় সতর্ক করেন সড়ক পথের যাত্রীদের। যারা দোকানে বসে থাকে তারাই কয় যে গাড়ি এতে থামো থামো থামো, এইভাবে থামায়। সতর্ক আমরা না করি, নগদ অ্যাক্সিডেন্ট হবো। নিজ নিজ দায়িত্ব পার করে গাড়ি, এরপরেও দুর্ঘটনা ঘটে। রেল বিশেষজ্ঞরা বলছেন, অবৈধভাবে গড়ে তোলা বেশিরভাগ লেভেল ক্রসিংই অপ্রয়োজনীয়। এসবের কারণে গতি কমছে ট্রেনের, বাড়ছে দুর্ঘটনা। তাই এগুলো দ্রুত বন্ধের পরামর্শ তাদের। যেখানে যানবাহনের ফ্রিকোয়েন্সি একেবারেই কম, জরিপ করে সেটা যদি অপ্রয়োজনীয় মনে হয় তাহলে আমি মনে করি এসব বন্ধ করে দেওয়া উচিত। কারণ ঝুঁকি নিয়ে চলা মানেই যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। রেল প্রতিমন্ত্রী বলছেন, শিগগিরই এ কাজের উদ্যোগ নেওয়া হবে। ওই রেল ক্রসিংগুলিকে সক্ষমতা আনতে হবে যাতায়াতের জন্য, অথবা এগুলিকে বন্ধ করে দিতে হবে, এবং সেই কাজটি করার জন্য আমরা রেল কর্তৃপক্ষকে বলেছি। সারা দেশে রেলের বৈধ লেভেল ক্রসিং এর 80%ই ঝুঁকিপূর্ণ, আর 40%ই নেই প্রয়োজনীয় গেটম্যান। এটি রেলের একটি বৈধ লেভেল ক্রসিং। এখানে গেটম্যান থাকলেও নেই গাড়ি আটকানোর জন্য কোনো রকমের ব্যারিকেড। ফলে এরকম সামান্য দড়ি দিয়ে চলছে যাত্রী পারাপারের কাজ। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, যদি সারা দেশের লেভেল ক্রসিংগুলোকে আধুনিকায়ন করা না যায় অথবা বন্ধ করে দেওয়া না যায় অবৈধ লেভেল ক্রসিংগুলো, তাহলে প্রতিনিয়ত বাড়বে দুর্ঘটনা, বাড়বে মৃত্যু। নাজমুল সালেহী, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। সময় সংবাদে আরও থাকছেন, শীর্ষ সন্ত্রাসী মশিউর রহমান মশির নির্দেশে যুবদল নেতা কিবরিয়াকে হত্যা করে ভাড়াটে সন্ত্রাসীরা। 2 শুটার অস্ত্রসহ গ্রেফতার, এখনও ধরাছোঁয়ার বাইরে মূল হোতা।
খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সমন্বয়ক নীতি দত্ত চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানান, সকালে একটি দোকানে বসে ছিলেন নীতি দত্ত। এ সময় খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। পলাতক শীর্ষ সন্ত্রাসী মশিউর রহমান মশির নির্দেশে রাজধানীর পল্লবীতে খুন হন যুবদল নেতা গোলাম কিবরিয়া। নেপথ্যে রয়েছে রাজনৈতিক কোন্দল আর আধিপত্যের দ্বন্দ্ব। ঘটনার 3 মাসেরও বেশি সময় পর 2 শুটারকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। প্রকাশ্যে গুলি করে নির্বিঘ্নে পালিয়ে যায় একদল সন্ত্রাসী। দেশজুড়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ছায়া তদন্তে নামে র্যাব। এতে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মনির হোসেন ওরফে পাতা সোহেল ও সুজন ওরফে বুকপোড়া সুজনকে গ্রেফতার করলেও পলাতক ছিল মূল হত্যাকারী। পরে গোপন তথ্যের ভিত্তিতে মূল হত্যাকারী রাশেদ ওরফে লোপন ও জাহাঙ্গীর হোসেন ওরফে কাল্লুকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করে র্যাব 4-এর সদস্যরা। শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, রাজনৈতিক কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই হয় এ হত্যাকাণ্ড। কিবরিয়া বেশ ভালো একজন উঠতি বিএনপির নেতা ছিলেন। তার রাজনৈতিক ভবিষ্যৎ খুবই উজ্জ্বল ছিল। রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিবরিয়াকে তারা সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। র্যাব বলছে, সুপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড সংগঠিত করতে বড় অঙ্কের অর্থ লেনদেন হয়েছে। আসামিরা মশিউর রহমান মশি, তার সঙ্গে তার যোগাযোগ ছিল এবং মশি এখানকার শীর্ষ সন্ত্রাসী পলাতক। নিহত কিবরিয়ার গতিবিধি পর্যবেক্ষণ করছিল বুকপোড়া সুজন। বাইরে হত্যাকারীদের জন্য অপেক্ষায় ছিল চক্রের আরেক সদস্য ভাগিনা মাসুম। তারা ধরাছোঁয়ার বাইরে ছিল এবং তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গ্রেফতারকৃতরা একাধিক হত্যা, চাঁদাবাজি ও মাদক মামলায় জড়িত পেশাদার শুটার বলে জানিয়েছে র্যাব। গোলাম কিবরিয়াকে নজরদারি করা। তুষার আহমেদ ইবন, সময় সংবাদ, ঢাকা। দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় কথা বলছেন, বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান বসে আছেন, আমাদের ডক্টর মোশাররফ বসে আছেন, এখানে আরো কয়েকজন আছেন যারা এই মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত সামনে আছেন। আমরা লড়াই করেছি, বন্দুক নিয়ে লড়াই করেছি, এই কথাটা মাথায় রাখতে হবে। এবং কাদের বিরুদ্ধে লড়াই করেছি? পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সেনাবাহিনী পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে লড়াই করেছি এবং শেষ পর্যন্ত আমরা জয়লাভ করেছি, স্বাধীন একটা দেশ পেয়েছি। কিন্তু বন্ধুগণ, আজকে 55 বছর পরে আবার সেই অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠছে। আবার সেই শক্তি যারা সেদিন পাকিস্তান হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল, যারা সেদিন আমাদের ভাইদেরকে হত্যা করতে সহযোগিতা করেছিল, যারা আমাদের মা বোনদের সম্ভ্রম নষ্ট করতে সহযোগিতা করেছিল, তারা আজকে আবার নতুন চারায় নতুন ভ্রমে আপনার হাজির হয়েছে। বন্ধুগণ, এটা আমাদেরকে সাবধান থাকতে হবে। আমাদের স্বাধীনতাকে যদি আমরা সংহত করতে চাই, আমাদের যে সংগ্রাম লড়াই আমাদের নেতা তারেক রহমান সাহেব শুরু করেছেন নতুন বাংলাদেশ গড়ার, সেই লড়াইয়ে যদি আমরা জয়লাভ করতে চাই, তাহলে অবশ্যই অত্যন্ত সতর্কতার সঙ্গে সেই অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকেই আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বন্ধুগণ, এবং সেখানেই আমাদের সাফল্য। আমরা সবাই খুব আশাবাদী, আমরা সবাই আমাদের নেতা তারেক রহমানের উপরে প্রচন্ড রকমের আশাবাদী। তিনি আসার পরেই মানুষের মধ্যে যেভাবে একটা আলোড়ন সৃষ্টি করেছেন, আশা জাগিয়ে তুলেছেন। এসে নেমেই কি বললেন? আই হ্যাভ এ প্ল্যান। অন্য রাজনৈতিক কথা বললেন না, তিনি প্রতিশোধের কথা বললেন না, প্রতিহিংসার কথা বললেন না, বললেন যে আই হ্যাভ এ প্ল্যান, আমি একটা পরিকল্পনা নিয়ে এসেছি দেশটাকে গড়বার। এবং নির্বাচনের পুরো সময়টা এই প্রচারণা আমরা করেছি। আর নির্বাচনের পরেই তিনি প্রথমে হাত দিয়েছেন সেই কাজে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকদের 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ, খাল খনন, কাজ শুরু হয়ে গেছে বন্ধুগণ। বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। বিএনপি সরকারের প্রতিশ্রুত কৃষক কার্ড নিয়ে স্বপ্ন বুনছেন কৃষকরা। যে কার্ডের আওতায় দেশের 1,65,00,000 কৃষক পরিবার প্রাথমিকভাবে পাবেন ভর্তুকি, ঋণ, ন্যায্য মূল্য উপকরণ ও সেচ সুবিধা সহ 10 ধরনের সুবিধা। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন হলে বাড়বে কৃষি পণ্যের উৎপাদন।
খাদ্যে স্বনির্ভর করার পাশাপাশি খুলে দেবে রপ্তানির পথ। ফরহাদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন ওমর ফারুক। প্রায় 40 বছর ধরে কৃষি কাজ করেন কেরানীগঞ্জের জয়নাল মিয়া। পারিবারিক সূত্রে কৃষিকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। আগাগোড়া কৃষিকাজকে ধারণ করা এই কৃষক এত বছরেও পাননি সরকারি কোনো সুবিধা। রয়েছে অভিযোগও। পায় ওই যে যারা ওই যে মেম্বার থেকে কিছু কিছু লোকেরা মেম্বার দেয়, সরকারের কোনো অনুদান আমাদের কাছে আসে না, আজ পর্যন্ত আমরা দেখি নাই। জয়নাল বা আব্দুল হায়ের মতো কৃষকরা এবার আশায় বুক বেঁধেছেন বিএনপি সরকারের নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুত কৃষক কার্ড নিয়ে। এইবার যদি পাই আবার বিএনপি সরকার আইলো পাইলাম। সরাসরি যদি চাষির হাতে দেয় তাহলে মনে করেন যে চাষিরা কিছু করতে পারবো। কৃষি খাতে সরকারি ভর্তুকি, ঋণ ও প্রণোদনার মতো সুবিধা কৃষকের কাছে সহজে পৌঁছে দিতে আসছে পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচির আওতায় আসবে দেশের 1,65,00,000 কৃষক। প্রাথমিকভাবে কৃষক কার্ড বিতরণে ব্যয় ধরা হয়েছে 4 বছরে 681 কোটি টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি, প্রণোদনা, ন্যায্য মূল্যে সেচ সুবিধা সহ কার্ডের আওতায় প্রাথমিকভাবে 10 ধরনের সুবিধা পাবেন কৃষক। দেশের 10টি উপজেলার 10টি কৃষি ব্লকে পরীক্ষামূলকভাবে তথ্যপদ্ম সংগ্রহের কাজ চলছে। কৃষকের আয়, জমির মালিকানা ও আর্থিক অবস্থা বিবেচনায় নিয়ে 5 শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হবে তাদের। ছোট কৃষক কৃষি অর্থনীতিবিদরা বলছেন, সঠিকভাবে এই কার্ড বিতরণ হলে বাড়বে খাদ্যসহ কৃষি পণ্যের উৎপাদনশীলতা। কৃষকের উৎপাদনের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতা দূর হবে বলে আমরা আশা করি এবং তাতে করে খাদ্যের উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষকদের ডিজিটাল ডেটাবেজ, স্বচ্ছ যাচাই বাছাই প্রক্রিয়া, কঠোর তদারকি এবং ভর্তুকি বিতরণে জবাবদিহি নিশ্চিতের পরামর্শও দিচ্ছেন বিশ্লেষকরা। দেশের কৃষি খাতে নতুন এক সম্ভাবনার দুয়ার খুলতে যাচ্ছে বিএনপি সরকারের প্রতিশ্রুত কৃষক কার্ড। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে এ সকল কৃষকদের মর্যাদা বাড়ার পাশাপাশি কৃষি হয়ে উঠবে প্রযুক্তি নির্ভর ও লাভজনক। সব মিলিয়ে কৃষক কার্ড কৃষির আধুনিকায়ন ও খাদ্য ও নিরাপত্তার অগ্রগতির পথে নতুন নাম হতে যাচ্ছে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, কেরানীগঞ্জ, ঢাকা। স্বৈরাচার সরকারের রোষানলের কারণে দীর্ঘদিন আত্মমানবতার কাজ করতে পারেনি আমরা বিএনপি পরিবার। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। যেখানে মানুষ খুব খারাপ অবস্থায় থাকে, তার পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই আমাদের প্রধানমন্ত্রী, মানবিক নেতা জনাব তারেক রহমান এই সংগঠনটি তৈরি করেছে। পলাতক স্বৈরাচার সরকারের রোষানলে কাজ করতে পারেনি জনাব তারেক রহমান। উনি কিন্তু দীর্ঘ সময় বিদেশে থাকলেও আমাদের ওখান থেকে নির্দেশ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। জুলাই সনদ বাস্তবায়ন না হলেও সংসদে থেকেই সরকারি দলের বিরোধিতা করবে জামায়াত ইসলামী। সকালে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা IFES এর প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় শেষে তিনি কথা বলেন। এই সংসদটা পূর্বের সংসদ থেকে ভিন্ন, কারণ এই সংসদটা জুলাই আন্দোলনের পরে গঠিত একটি সংসদ। তো সেক্ষেত্রে আমরা তো শপথ দিয়েছি, কাজে এই প্রশ্ন তো আসে না যে আমরা পার্লামেন্টে আপনার থাকবো কি থাকবো না। পার্লামেন্টে অবশ্যই থাকবো। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। ও মুক্তিযুদ্ধের ইতিহাসের সকল জাতীয় নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানাই। সকল বীর মুক্তিযোদ্ধা, আহত ও পঙ্গু মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের সাহসী জনগণের অবদানকে স্মরণ করছে, যাদের অনন্য অবদানে আমাদের আজকের এই স্বাধীন বাংলাদেশ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সাধারণত এর আগেও যখন 26শে মার্চ, 16ই ডিসেম্বর বা এই ধরনের ঐতিহাসিক দিনগুলোর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, এর আগেও আমি দু একবার একটি কথা আপনাদের সামনে বলেছিলাম। সেই কথাটা দিয়েই আজকে আমার খুবই সংক্ষিপ্ত বক্তব্যটি উপস্থাপন করতে চাইছি। যে কথাটি আমি আপনাদের সামনে বলেছিলাম সেটি ছিল এমন, সেটি হলো, অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে এক চোখ অন্ধ, আর অতীতকে যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের দু চোখই অন্ধ।
সুতরাং আমরা যেমন অতীতকে একদম ভুলে যাব না, ভুলে যাওয়া চলবে না, ঠিক একইভাবে অতীতেও আমরা দেখেছি, খুব বেশি দিন না, নিকট অতীতেও আমরা দেখেছি যে অতীত নিয়ে এত বেশি চর্চা হয়েছে যেটা আমাদের সামনে যে সমৃদ্ধ ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করেছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এখানে আলোচকবৃন্দ কয়েকজনই তাদের বক্তব্যে বলেছেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় আমাদের স্বাধীনতা এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। বাংলাদেশের জন্মযুদ্ধের এই গৌরবজনক ইতিহাস নিয়ে আপনারা যারা আজকে মঞ্চে উপস্থিত যারা আলোচনা করেছেন তাদের মধ্যে বেশ কয়েকজন উপস্থিত আছেন যারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, মুক্তিযুদ্ধের সময়ের নৃশংসতা প্রত্যক্ষ করেছেন সেই সকল মুক্তিযোদ্ধা সরাসরি। আমরা যারা ছোট ছিলাম বা আমাদের সাথে যারা ছিলেন, আমাদের থেকে একটু বড় ছিলেন, তারা আমরা বিভিন্নভাবে, সেটি মিডিয়া হোক, বই পুস্তকের মাধ্যমে, বিভিন্ন দলিলের মাধ্যমে আমরা সেটি দেখেছি। কিন্তু আমাদের সম্মানিত মহাসচিব তার বক্তব্যে বলে গেছেন শেষ পর্যন্ত তৎকালীন বিশ্বে অন্যতম শক্তিশালী সেনাবাহিনী ছিল, তাদের বিরুদ্ধে আমরা আমাদের বিজয় ছিনিয়ে এনেছিলাম এই বাংলাদেশের মানুষ। সুতরাং প্রজন্ম ধরে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে গৌরব গাথা তা নিয়ে আলোচনা হবে, গবেষণা চলবে এবং এটাই স্বাভাবিক ব্যাপার। তবে আলোচনা, সমালোচনা কিংবা গবেষণার নামে এমন কিছু করা বা বলা অবশ্যই আমাদের জন্য ঠিক হবে না যেটি আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে গৌরব ইতিহাস তাকে কোনোভাবে খাটো করতে পারে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আলোচকবৃন্দ, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এবং এর প্রেক্ষাপট নিয়ে আপনাদের বক্তব্যে অনেক তথ্য উঠে এসেছে, অনেক অজানা তথ্য যা এই মঞ্চে সহ অথবা সামনে যারা বসে আছেন, বাইরেও বহু মানুষ আজকের এই আলোচনা শুনছেন, অনেকেরই হয়তো অনেক কিছু জানা ছিল না, কিন্তু আলোচকবৃন্দের বক্তব্যে আজকে এই রকম অনেকগুলো বিষয় উঠে এসেছে। আজকে বাইরে এখানে আসার সময় আমি দেখেছি তরুণ প্রজন্মের অনেক সদস্য ভিতরে আসতে পারেননি, জায়গা সংকুলনের কারণে তারা ভিড় করেছেন। আমি একটু আগে মহাসচিব সাহেবকে বলছিলাম আমাদের এখানে ভেতরে হলরুমেও আজকে অনেক নতুন তরুণগুলো আমরা দেখতে পাচ্ছি। সেই তরুণ প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করে খুব সংক্ষেপে দু একটি কথা আমি বলতে চাই। বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা দেখেছি অতীতে যেভাবে শহীদ জিয়াউর রহমানকে, তার অবদানকে, তার কাজকে খাটো করার চেষ্টা করা হয়েছে, এর থেকেই প্রমাণিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন অনিবার্য চরিত্র। কিন্তু সম্মানিত উপস্থিতিবৃন্দ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হঠাৎ করেই কিন্তু স্বাধীনতার ঘোষণাটি দেননি। শহীদ জিয়া প্রথম জীবনে অবশ্যই একজন রাজনৈতিক কর্মী ছিলেন না, তিনি একজন সামরিক সৈনিক ছিলেন। তবে তিনি বাংলাদেশের স্বাধীনতার যে স্বপ্ন, সেটি যে তার মনের মধ্যে সেই বোধ শক্তির পথ থেকে লালন করতেন, এটি কিন্তু তার একটি লেখায় ফুটে উঠেছে। স্বাধীনতার চিন্তা চেতনা যে তিনি ধারণ করতেন, একটি স্বাধীন বাংলাদেশের জন্য যে তার একটা দীর্ঘ মানসিক প্রস্তুতি ছিল, সেটি আমরা তার একটি লেখা থেকেই পরিষ্কারভাবে বুঝতে পারি। কথাগুলো আমার নয়, কথাগুলো কারো মন গড়াও নয়, এই কথাগুলো আমরা তার নিজের লেখনী থেকে আমরা জানতে পারছি। আমরা স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ নিয়ে শহীদ জিয়ার নিজের লেখা একটি প্রবন্ধ আছে, প্রবন্ধটির নাম
একটি জাতির জন্ম। সেখানেই এই কথাটি আমি আগেও বলেছিলাম, একটি জাতির জন্ম প্রবন্ধটি, সেখানে প্রবন্ধটি যথেষ্ট বড়। আমি খুব সংক্ষেপে সেই প্রবন্ধের দু একটি লাইন আপনাদের সামনে বলবো, যেখান থেকে পরিষ্কার হয়ে যাবে পুরো বিষয়টি। এই প্রবন্ধের মাধ্যমে আমরা জানতে পারি যে স্বাধীন বাংলাদেশ, সার্বভৌম একটি বাংলাদেশের স্বপ্ন বহুদিন যাবৎ শহীদ জিয়ার মনে শহীদ জিয়া লালন করছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লেখা নিবন্ধটি দৈনিক বাংলা পত্রিকার প্রথম 1972 সালের 26শে মার্চ প্রকাশিত হয়েছিল। এই প্রবন্ধটি ছিল বাংলাদেশের প্রথম স্বাধীনতা দিবস। 1971 সালে দেশ স্বাধীন হবার পরে প্রথম যে আমরা স্বাধীনতা দিবস পালন করি, সেই দিবস উপলক্ষে যে প্রথম ক্রোড়পত্রটি প্রকাশিত হয়েছিল, সেই ক্রোড়পত্রে এই লেখাটি ছাপা হয়েছিল বা প্রবন্ধটি ছাপা হয়েছিল। প্রবন্ধটি ছিল এইরকম, যেই লাইনটি আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাইছি। এই প্রবন্ধটি বা নিবন্ধটির শেষ প্যারায় শহীদ জিয়াউর রহমান লিখেছিলেন, তখন রাত 2:15 26শে মার্চ 1971 সাল। রক্তের আখরে বাঙালির হৃদয়ে লেখা একটি দিন। বাংলাদেশের জনগণ চিরদিন স্মরণ রাখবে এই দিনটিকে, স্মরণ রাখবে, ভালোবাসবে। এই দিনটি তারা কোনো দিন ভুলবে না, কোনো দিন না। এভাবেই উনি লিখেছিলেন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, 1971 সালের 26শে মার্চ রাত 2:15 কি হয়েছিল, আমি মনে করি স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যারা গবেষণা করেন, এই তথ্যটি অবশ্যই তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল হতে পারে। কারণ শহীদ জিয়ার লেখা এই 1972 সালের প্রবন্ধটি যখন প্রথম প্রকাশিত হয়েছিল, তখন কিন্তু মাত্র মুক্তিযুদ্ধ শেষ হয়েছে। যারা মুক্তিযোদ্ধা ছিলেন, যারা মুক্তিযুদ্ধের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন, তারা কিন্তু প্রত্যেকেই তখন বেঁচে ছিলেন, যারা বেঁচে ছিলেন যুদ্ধের শেষের পরে। এই প্রবন্ধটি প্রকাশিত হওয়ার পরে কারো পক্ষ থেকেই আমরা কোনো রকম এমন কিছু আপত্তি বা এমন কিছু কথা পাইনি যা এই প্রবন্ধ বা লেখাটিকে কন্ট্রাডিক্ট করে। শহীদ জিয়ার এই প্রবন্ধটি যে শুধু 1972 সালের 26শে মার্চই প্রকাশিত ছিল তাও নয়, আরেকটি কবে প্রকাশিত হচ্ছে সেটি আমি বলছি, এবং সেই সময়টি বলার মাধ্যমে এখানে আলোচকবৃন্দ কিছু কিছু বিষয় বলেছিলেন সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপট বা বিতর্ক। পরবর্তীতে আমরা দেখেছি শহীদ জিয়াকে খাটো করার জন্য বহু অপচেষ্টা হয়েছে, কিন্তু এখন আপনাদেরকে যেই কথাটি বা যেই তথ্যটি আমি দিব বা যেই কথাটি বলবো, তার মধ্যে থেকে একদম সঠিক যুক্তি তর্কের মাধ্যমে প্রমাণিত হয়ে যাবে যে শহীদ জিয়াকে খাটো করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আগেই আমি বলেছি, যা সত্য তা সত্যই। শহীদ জিয়া যে মুক্তিযুদ্ধের একজন অনবদ্য চরিত্র, এটিকে লুকানোর কোনোই উপায় নেই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, শহীদ জিয়ার নিবন্ধনটি 1974 সালে আবারও প্রকাশিত হয়েছিল সাপ্তাহিক বিচিত্রা। বিচিত্রা নামে একটি ম্যাগাজিন ছিল সাপ্তাহিক, সেটিতে প্রকাশিত হয়েছিল। শহীদ জিয়ার লেখা একটি জাতির প্রবন্ধ লেখাটি আমাদের মুক্তিযুদ্ধের একটি অনন্য দলিল। 74 সালেও আবার যখন প্রকাশিত হয়েছিল, কারোরই কোনো আপত্তি ছিল না, এবং শহীদ জিয়া তার লেখায় যা যা বলেছিলেন অবিকল ছিল। সেই সময় সরকারে কারা ছিল, রাজনৈতিকভাবে কারা কোথায় অবস্থান করছিল, আমাদের কম বেশি প্রত্যেকেরই ধারণা আছে। কিন্তু সেই সময় তৎকালীন সরকার অথবা রাজনৈতিক ব্যক্তিত্ব কেউ শহীদ জিয়ার কোনো লেখার প্রবন্ধটির কোনো বক্তব্যকে কেউ কোনোভাবেই খণ্ডন করেননি, চেষ্টাও তারা করেননি। কারণ সেই সময় যারা ছিলেন তারা জানতেন শহীদ জিয়ার প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ প্রবন্ধে লিখিত সত্য সেগুলি। সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সুধীবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিতিবৃন্দ, সাংবাদিক ভাইরা, প্রিয় সহকর্মী ভাই বোনেরা, বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ ধরে বিশ্বের যেখানে যারা স্বাধীনতার লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, একমাত্র
তাদের পক্ষেই উপলব্ধি করা সম্ভব স্বাধীনতার মূল্য কতখানি। সম্মানিত মহাসচিব সাহেব ওনার বক্তব্যে ছোট্ট একটি কবিতার মাধ্যমেও একইভাবে কথাটি তুলে ধরেছেন। আমরা যদি একটু পাশে তাকাই তাহলেই দেখতে পারবো স্বাধীনতার গুরুত্ব এবং তাৎপর্য উপলব্ধি করতে পারছে স্বাধীনতাকামী ফিলিস্তিনের মানুষ। লক্ষ প্রাণের বিনিময়ে আমরা 1971 সালের আমাদের স্বাধীনতা অর্জন করেছি। হাজারো প্রাণের বিনিময়ে আমরা 2024 সালে দেশ এবং স্বাধীনতা রক্ষা করেছি। সম্মানিত সহকর্মীবৃন্দ, এখানে আজকের এই আলোচনা সভায় আমার সামনে এরকম অনেকে উপস্থিত আছেন যারা 2024 সালের সাক্ষ্য। 2024 সালে যারা বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির ভিতরে থেকেও, বিভিন্ন অত্যাচার নির্যাতন সহ্য করেও আপনারা কিভাবে প্রতিরোধ গড়েছিলেন, কিভাবে আপনারা স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছিলেন। আমরা আমাদের বহু সহকর্মীকে সেদিন হারিয়েছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, প্রতিটি প্রাণের স্বপ্ন আছে, আকাঙ্ক্ষা আছে। স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষাও ছিল। সেই আকাঙ্ক্ষা পূরণেই তারা সাহসের সঙ্গে, যারা সেদিন লড়াই করেছিল, তারা সাহসের সঙ্গে অধিকার আদায়ের জন্য লড়াই করেছিলেন 71, 24, 90-তে। 1971 সাল থেকে আজ পর্যন্ত প্রতিটি আন্দোলন সংগ্রামে সকল শহীদদের আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার ভিত্তিক দাবিদার মুক্ত একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা, যা আলোচকবৃন্দ এখানে উল্লেখ করে গিয়েছেন। প্রিয় সহকর্মী ভাই বোনেরা, আজকে আপনারা এখানে খুবই সীমিত আকারে উপস্থিত আছেন। আপনাদের মাধ্যমে এবং সামনে মিডিয়ার সহকর্মীবৃন্দ ভাইয়েরা উপস্থিত আছেন। তাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশে আমার দলের সহকর্মীদের সহ প্রত্যেকটি গণতান্ত্রিক মানুষের কাছে আমি একটি কথা তুলে ধরতে চাই আজকে আমাদের এই মহান স্বাধীনতা দিবসে। আমাদের আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা আমাদের রয়েছে। আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে ফারাক থাকলেও আমি এই দেশের একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই, আমরা যদি ঐক্যবদ্ধভাবে সকলে একসাথে দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব। বর্তমান গণতান্ত্রিক সরকার আপনাদেরই সরকার। বর্তমানের গণতান্ত্রিক সরকার এদেশের মানুষের নির্বাচিত সরকার। বর্তমানের গণতান্ত্রিক সরকার এদেশের মানুষের প্রতিষ্ঠিত সরকার। সরকার রাষ্ট্রের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে লক্ষ্য করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ সহ কর্মসংস্থানের ব্যবস্থা সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু করেছে। জনগণের জীবন মান উন্নয়নের বিভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করছি। প্রতিনিয়ত তার জন্য আপনাদের এই সরকার অক্লান্ত পরিশ্রম করছে, চেষ্টা করে যাচ্ছে। আসুন আমাদের এবারের স্বাধীনতা দিবসের অঙ্গীকার হোক সমাজের একটি অংশ নয়, বরং আমরা সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে এই দেশে আমরা ভালো থাকব। এটি হোক এই স্বাধীনতা দিবসের অঙ্গীকার। আসুন আমরা প্রত্যেকে একসাথে সহাবস্থানের মাধ্যমে প্রত্যেকে খারাপকে দূরে ঠেলে দিয়ে ভালোকে সাথে নিয়ে ভালো থাকার চেষ্টা করি। এই হোক আমাদের আজকের স্বাধীনতা দিবসের অঙ্গীকার, প্রত্যাশা, প্রতিজ্ঞা, শপথ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিএনপি আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি তার বক্তব্য শুনছিলাম। ঈদের পর চড়া রাজধানীর বাজার। সপ্তাহ ব্যবধানে কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে ব্রয়লার মুরগির দাম। সবজির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। ঊর্ধ্বমুখী মাছ বাজারও। ব্যয়ের চাপে ক্রেতার নাভিশ্বাস উঠলেও বিক্রেতা বলছেন
জ্বালানি সংকটে পরিবহন খরচ বৃদ্ধির মাশুল গুনতে হচ্ছে তাদের। বেশ ফাঁকা রাজধানীর কারওয়ান বাজার। ঈদের লম্বা ছুটির পর নগর জীবন ব্যস্ত হতে শুরু করলেও এখনো বাড়েনি ক্রেতা সমাগম। দোকানও বন্ধ, মালের দামও বেশি, তরিতরকারির দামও বেশি, অনেকটাই বেশি, নিয়ন্ত্রণের বাইরে আর কি। ঈদের পরে তো বেচা কিনা একবারই নাই। যদি মাল কিনে 20 কেজি 5 কেজি বেচা যায়, 15 কেজি। তবে এই ঢিলেঢালা বাজারেই বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা, যা চাপে ফেলেছে ক্রেতাদের। বাজারে লোক কম কিন্তু জিনিসের দাম বেশি। ঈদের তো বন্ধ না, এই কারণে 2 টাকা বাড়ছে কেজিতে। এই বাজার থাকবো না, তো দাম কমতাছে, আগের দামে আয়া পড়বো। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকালে সবজির বাজার থেকে মুরগির দোকানে যেতেই দাম বৃদ্ধির আঁচ যেন বেড়ে গেল আরও খানিকটা। কেজিতে 20 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে সোনালী, ব্রয়লার, দেশি মুরগির দাম। তেলের কারণে অনেক গাড়ি আপনি 10,000 টাকা টিপ, 30,000 টাকা রাজি হয় না আসাল্লাহ। এই টাকাটা কিন্তু আপনি মুরগির গায়ে উপরে উঠে। সবজির দামটা মোটামুটি থাকলো, মাংসের দাম কিন্তু অনেক চড়া। দাম বৃদ্ধির কারণ হিসেবে বিক্রেতারা জানান, জ্বালানির সরবরাহ সংকটে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় চাপ পড়েছে ভোক্তার কাঁধে। চিংড়ি মাছ হলো 800-1000 টাকা কেজি, ঈদের আগে একটু কম ছিল, এখন একটু বেশি মনে হচ্ছে। দাম থেকে এখন বর্তমানে মাছ আসতেছে না, আসলে আপনি দাম কমিয়ে দেব। বাজার ঘুরে দেখা গেল সবজি মুরগির দাম বৃদ্ধির পাশে মাছ বাজারও রয়েছে ঊর্ধ্বমুখী। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। প্রয়োজনীয় জ্বালানির অভাবে চরম সংকটে পড়তে যাচ্ছে চট্টগ্রাম বন্দর থেকে লাইটার জাহাজে দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহন ব্যবস্থা। বেশি সমস্যায় পড়েছে বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানিকৃত কয়লা পরিবহন করা লাইটার জাহাজগুলো। বাংলাদেশে বর্তমানে সচল কয়লা ভিত্তিক 6টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে শুধুমাত্র মাতার বাড়ি ছাড়া বাকি 5টি কেন্দ্রে লাইটার জাহাজের মাধ্যমে জ্বালানি হিসেবে ব্যবহৃত কয়লা সরবরাহ করা হয়। মাসে যার পরিমাণ অন্তত 8.5 লাখ মেট্রিক টন। আর চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা এসব কয়লা নৌপথে বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছাতে 400 থেকে 420টি লাইটার জাহাজের প্রয়োজন। কিন্তু সাম্প্রতিক সময়ে ডিজেলের অভাবে বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহ অনেকটা দুরূহ হয়ে পড়েছে। কয়লা যখন পরিবহনে ব্যাহত হবে তখন বিদ্যুৎ উৎপাদনও কিন্তু ব্যাহত হবে। তো বিদ্যুৎ উৎপাদন যখন ব্যাহত হবে তখন অটোমেটিকলি লোডশেডিং একটা আমরা পড়ব বলে আমার মনে হচ্ছে। মূলত বিশাল আয়তনের কারণে যেসব জাহাজ বন্দরের প্রধান জেটিতে বার্থিংয়ের সুযোগ থাকে না, সেসব মাদার ভেসেল বন্দরের নৌসীমা অর্থাৎ মহেশখালী এবং কুতুবদিয়ায় অবস্থান নিয়ে লাইটার জাহাজে পণ্য খালাস করে। চট্টগ্রাম বন্দর থেকে বিভিন্ন রুটে চলাচলকারী লাইটারের জাহাজ রয়েছে 1200-র কাছাকাছি। বাংলাদেশের পুরো নৌপথে শুধুমাত্র চট্টগ্রাম, ঢাকা এবং মোংলায় ফ্লোটিং জেটির মাধ্যমে লাইটারের জাহাজে জ্বালানি সরবরাহ করা হয়। এর মধ্যে প্রতিদিনই অন্তত 3 থেকে 4 লাখ লিটার জ্বালানি প্রয়োজন। পদ্মা মেঘনা যমুনার ডিলাররা আমাদেরকে বলতেছে ওরা পদ্মা মেঘনা যমুনা থেকে তেল পাচ্ছে না, বিদায় আপনাদেরকে আমরা তেল দিতে পারতেছি না। প্রতিদিন মনে করেন ওয়াটার সেলে যদি আপনার 100 জাত বরাদ্দ হয় 4 লাখ লিটার লাগে, হয়তো সেখানে আপনি 20,000 30,000 পাচ্ছেন। লোড করে আসে বসে থাকে 3 দিন 4 দিন। জ্বালানি সংকটের কারণে লাইটার জাহাজগুলো বহির্নোঙরে অবস্থানরত মাদার ভেসেলের কাছে পৌঁছাতে না পারলে পণ্য লোড আনলোডে ধীরগতির আশঙ্কা করছে বন্দর কর্তৃপক্ষ। এক্ষেত্রে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বিপিসিকে। বিপিসি কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছি যাতে লাইটার জাহাজগুলো তাদের যদি কোনো জ্বালানি সংকট থাকে সেটা যেন তাদের চাহিদা অনুযায়ী দ্রুততম সময় তাদেরকে প্রোভাইড করা হয়। চট্টগ্রাম বন্দরে বর্তমানে 96টি জাহাজের অবস্থান রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ট্রাম্পের হুমকির পর হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মিত্রদের জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইরান। এর আগে প্রণালী খুলে দিতে তেহরানকে 6 এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে আইআরজিসি। ইস্পাহান ও খারব অঞ্চলে পাল্টা আক্রমণ চালিয়েছে তেল আবিব। ইরানের হামলায় নাস্তানাবুদ ইসরায়েল। তেল আবিব সহ বিভিন্ন স্থানে তেহরানের একের পর এক কৌশলী হামলায় বিধ্বস্ত হয়েছে অনেক বাড়িঘর, রাস্তাঘাট সহ নানা স্থাপনা। এছাড়া মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন বাহিনীর স্থাপনার আশপাশে থাকা বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে আইআরজিসি। অন্যদিকে ইরানের কোম, ইস্পাহান ও খারব সহ বিভিন্ন স্থানে যৌথ বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন ও তেল আবিব। এতে ক্ষয়ক্ষতি এবং হতাহতের খবর পাওয়া গেছে। লেবাননেও হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি করেছে নেতানিয়াহু বাহিনী।
এদিকে যুদ্ধবিরতি চুক্তি করতে ইরান মরিয়া হয়ে আছে বলে দাবি করার পরেও হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে 6 এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দিলেন ট্রাম্প। একই সঙ্গে ইরানের জ্বালানি স্থাপনায় আরও 10 দিন হামলা স্থগিতের ঘোষণাও দেন তিনি। নতুন করে মধ্যপ্রাচ্যে 10,000 সেনা মোতায়েনের কথাও জানান ট্রাম্প। জবাবে হরমুজ প্রণালী দিয়ে মার্কিন ইসরায়েলি মিত্রদের জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ বলে জানিয়েছে আইআরজিসি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলাকে বর্বরোচিত আখ্যা দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, দুই মিত্র অবৈধভাবে ইরানে হামলা চালাচ্ছে। এ সময় তিনি ইরানের বালিকা বিদ্যালয়ে হামলার তীব্র নিন্দাও জানান। নাদিম মারজান, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়ার অবদানকে খাটো করার অপচেষ্টা হয়েছে। স্বাধীনতা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার। পাম্পে পাম্পে জ্বালানি তেলের জন্য হাহাকার, দীর্ঘ সময় অপেক্ষায় গ্রাহকের চরম ভোগান্তি। সরবরাহ স্বাভাবিক থাকলেও মজুত করে সংকট সৃষ্টির অভিযোগ মন্ত্রীর। এবং কুমিল্লায় সড়কে একই পরিবারের 4 জনের মৃত্যুতে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে মাতম। অবহেলা আর অনিয়মের কারণে এই পদ্মায় বাস ডুবি। ফেরিতে ওঠার সময় নামানো হয় না যাত্রী। এই ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী স্বপ্ন নিবেন। জাফর, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ে।